রামকিঙ্কর বেজ। খড় কেনার পয়সা নেই, তাই ঘরের ভাঙা চাল ঢাকতেন নিজের তৈরি ক্যানভাসে। তার দরাজ গলার রবীন্দ্রগান কজন শুনল? ওর মদ্যপ্রীতি নারীসঙ্গই জানল শুধু। 2রা অক্টোবরে তার প্রয়াণ দিবসে লিখেছিলেন আবির মুখোপাধ্যায়, রামকিঙ্করে একটি ভাস্কর্য নিয়ে শান্তিনিকেতনে তুলকালাম। তাকে ডেকে পাঠিয়েছেন রবীন্দ্রনাথ। শেষ বিকেলের আলো এসে খেলা করছে জাফরি ছুঁয়ে লাল মেঝেতে। সেই নরম আলোয় কোনাক বাড়ির বারান্দায় একলা বসে লিখছিলেন কবি। ঠিক তখনই কিঙ্কর এলেন। কার মূর্তি করেছ কিঙ্কর? আমি ওটা জ্ঞান দিয়ে বুঝতে পারিনি। স্বপ্নের ঘোরের মধ্যে ওই মূর্তি আমার কাছে এসেছিল। সেই মূর্তির মধ্যে কি কোনো প্রাণ আছে? কিঙ্কর বললেন, আছে, অথচ যেন নেই। মুখ না ঘুরিয়ে রবীন্দ্রনাথ কথা বলছিলেন ওর সঙ্গে। ফের জিজ্ঞাসা করলেন, আমি যেন একটি মেয়ের মূর্তি দেখেছি, মুখ নামানো। কিঙ্কর মৃতস্বরে বললেন, হয়তো সে কাউকে চুমু খেতেই মুখ নামিয়েছে। রবি ঠাকুরের সামনে চুমু খাওয়ার কথাটা বলে ফেলে খুব অস্বস্তি হলো কিঙ্করের। গলা শুকিয়ে কাঠ। গ্রীষ্মের ছুটি চলছিল শান্তিনিকেতনে, কিন্তু বাড়ি যাননি রামকিঙ্কর। তার দিনমান কাটছিল নিভৃত শালবন, রোদ ভাঙা শুনশান গোয়ালপাড়ার মেঠো আলপথ, মেথর পল্লীর কলকল্লোর রং তুলির ক্যানভাস নিয়ে। মহার্ঘ সব রাত পেরিয়ে যায় অন্ধকারে, স্পর্শের নির্মাণে। আশ্রমে খোলা আকাশের নিচে কংক্রিটের ঢালায়ে তেমন নির্মাণ দেখেই কিঙ্করের ব্যক্তিগত জীবন নিয়ে গুজবে মুখর শান্তিনিকেতন। এক ভোরে নিজে সেই ভাস্কর্য দেখে এলেন রবীন্দ্রনাথ। কবির ডাক পেয়েই কিঙ্করের মনে হয়েছিল এই বুঝি তাকে শান্তিনিকেতনে ছেড়ে যেতে হবে। কানে বাজছে মাস্টারমশাই নন্দলালের কথা, রাতের স্বপ্নগুলোকে মনে রেখো কিঙ্কর, ভুলে যেও না। তেমন হলে স্বপ্ন ভেঙে গেলে উঠে স্বপ্নের কথা লিখে রাখবে। কোনো স্বপ্নই ভুলে যেও না। স্বপ্নে ছবি আসে কিঙ্কর, প্রতিমা আসে, স্বপ্ন আঁকবে। রবীন্দ্রনাথ এবার ফিরে তাকালেন অন্যমনস্ক কিঙ্করের দিকে। বললেন, একটি পাখি কি উড়ে যেতে চায় আকাশে? পাখা তার যেন সেই রকম তুলে দিয়েছে। কিঙ্করের চোখের পাতা ভিজে এলো। তিনি মুখ তুললেন না, খুব আস্তে কেবল বললেন, একটি মেয়ের পাখি হয়তো তার বুকের নিচেই আছে। কবি আর কিঙ্করের কথায় কথায় একসময় বিকেল ফুরিয়ে সন্ধ্যা নামল। আকাশে সন্ধ্যা তারা, দূরের হাওয়ায় ভেসে আসছে এসআরজি পকর। ছট টেনে কেউ এক মনে বাজিয়ে চলেছে কবির বাহারে গাথা ধামার। এত আনন্দধ্বনি উঠিল কোথায়? এর পরেও কথা এগিয়েছে দুজনের, দুই শিল্পীর। কি সেই কথা জেনে নিন। বিশ্বভারতীর প্রাক্তনী সাগরময় ঘোষ লিখেছেন সেই কথালাপ। রবীন্দ্রনাথ রামকিঙ্করকে ডেকে বললেন, শোন, কাছে আয়। তুই তোর মূর্তি আর ভাস্কর্য দিয়ে আমাদের সবখানে ভরিয়ে দে। একটা শেষ করবি আর সামনে এগিয়ে যাবি, সামনে। এরপর আর কখনো ফিরে দেখেননি কিঙ্কর। হাওয়ার উজানে এগিয়েছেন তিনি, আর এগোতে গিয়েই নিয়ত তাকে দুঃখ দহনে পুড়তে হয়েছে। মাস্টারমশাই শ্রদ্ধেয় নন্দলালবাবু ছিলেন ভীষণ গোঁড়া। তিনি ছিলেন জ্যান্ত মডেল ব্যবহারের ঘোর বিরোধী। বলতেন ওসব পশ্চিমী চাল, কিন্তু আমি তার উপদেশ মেনে চলিনি, মডেল ব্যবহার করেছি। নিজের মাস্টারমশাই সম্পর্কে শ্রদ্ধাশীল হয়েও এ কথা কিঙ্কর বলতেই পারেন। খুব অল্প বয়সেই রামকিঙ্কর মূর্তি গড়া শিখেছিলেন কুমোরপাড়ার অনন্ত জ্যাঠাকে দেখে। 2-4 আনার বিনিময়ে নিষিদ্ধ পল্লী রমণীদের মূর্তি গড়তে গড়তেই তার ভাস্কর্যের সহজ পাঠ। একসময় স্বদেশী মেলায় তেল রঙে জাতীয় কংগ্রেসের পোস্টার এঁকেও হাত পাকিয়েছেন তিনি। শিল্পের প্রতি অপার নিষ্ঠার মনটি সেই তখন থেকেই তৈরি হয়ে গিয়েছিল। 1925-এ বাঁকুড়ার যোগীপাড়া থেকে ম্যাট্রিক না দিয়েই প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের হাত ধরে শান্তিনিকেতনে চলে এলেন কিঙ্কর। পিছনে পড়ে রইল বাঁকুড়ায় তার বাল্যস্মৃতি, গা ঘর, দারিদ্র্যদীর্ণ পরিবার পরিজন আর কাদামাটির কুমোরপাড়া। শান্তিনিকেতনে কলা ভবনে তার কাজের নমুনা দেখে নন্দলাল প্রথম দিনই বললেন, তুমি তো সবই জানো, আবার এখানে কেন? একটু ভেবে তারপর বললেন, আচ্ছা 2-3 বছর থাকো তো। থেকে গেলেন কিঙ্কর। নাগারে 5.5 দশক শান্তিনিকেতনে কাটিয়ে মৃত্যুর কিছুদিন আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন, সেই 2-3 বছর আমার এখনও শেষ হলো না। কলা ভবনে কিঙ্করই প্রথম অয়েলে কাজ করেছেন। সে নিয়েও বিতর্কের শেষ ছিল না। প্রথমে আপত্তি করলেও পরে নন্দলাল মেনে নেন ছাত্রের যুক্তি।
রামকিঙ্কর রদা, সেজান ও পরবর্তী কিউবিস্ট ছবির সঙ্গে পরিচিত ছিলেন। তার কাজে কিউবিস্ট প্রভাব নিয়েও নন্দলালের সঙ্গে বিরোধ ছিল। সে বিরোধ মিটেও যায়। রং তুলি কাকড়ে কাজ শিখতে শিখতে একদিন কলা ভবনের পাঠ শেষ হলো। শুরু করলেন স্বাধীনভাবে শিল্পের সাধনা। স্বপ্ন থেকে আসা সেসব সৃষ্টির উল্লাসে মিশিয়ে দিলেন নিজের গোপন গহন উল্লাস। নিত্য ভাঙা গড়ার খেলায় তার সহজিয়া জীবন নিয়ে ক্রমশই জল ঘোলা হলো শান্তিনিকেতনে। তার দরাজ গলায় রবীন্দ্রনাথের গান শুনল না কেউ, বরং শান্তিনিকেতনে তর্ক তুলল তার জীবনচর্চা নিয়ে। কিঙ্করের তখন ঘরে বাইরে জীবন্ত মানুষের নেশা। একবার দিল্লি যাওয়ার পথে এক আদিবাসী রমণীর যৌবনের দুর্মর আহ্বানের কাছে নতজানু হয়ে তার সঙ্গে নেমে গেলেন অজানা স্টেশনে। হারিয়ে গেলেন যেন, খবর নেই বহুকাল। হঠাৎ করে শান্তিনিকেতনে এসে পৌঁছালো ঠিকানাবিহীন এক টেলিগ্রাম। তাতে কিঙ্কর জানালেন, আই লস্ট মাইসেলফ, সার্চ মাইসেলফ। জীবনে অনেক মেয়ে এসেছে, এটা সত্যি। কেউ এসেছে দেহ নিয়ে, কেউ এসেছে মানসিক তীব্র আকর্ষণ নিয়ে, কিন্তু ছাড়িনি কাউকে। ধরেছি, আষ্টে পিষ্টে ধরেছি, হজম করে ছিবড়ে করে ছেড়েছি। হজম করার মানে জানো? ওটা মন্ত্রটা আমার গুরুদেবের কাছে শেখা। তার থেকে জন্ম নিয়েছে আমার অনেক ছবি, মূর্তি, অনেক কল্পনা আর অনুভব। আমার মডেলরা আমার বহু স্কেচে, ছবিতে, মূর্তিতে বেঁচে আছে। মডেলরা তো এভাবেই বেঁচে থাকে, নিজের সম্পর্কে নির্দ্বিধায়। এমন করে আর কজনই বা কবে কোন ভাস্কর্য অকপট হতে পেরেছেন? মডেলদের সঙ্গে রামকিঙ্করের সম্পর্ক নিয়ে নিত্য হাওয়ায় ছড়িয়েছে গসিপ। তার বিশ্বাস ছিল সব কিছুর মধ্যে যৌনতা আছে, যৌনতা ছাড়া সব কিছু প্রাণহীন, ঊষর। সেসব প্রসঙ্গ তুললেও কখনো এড়িয়ে যাননি কিঙ্কর। কাল্পনিক নয়, মডেলদের সম্পর্কে তার সেসব সত্য স্বীকার আর উক্তি 7 সেলাইয়ের জোড়াতালি দিয়ে দেখে নেব এই পর্বে। একবার তাকে প্রশ্ন করা হলো তার মডেল বিনোদকে নিয়ে। তিনি উত্তর দেন, বিনোদ মানে বিনোদিনী, সে আমার ছাত্রী, মণিপুরের মেয়ে। একটু একটু করে শরীরের বাক উপবাকের ভুবন চিনিয়েছিল ওই। আলো অন্ধকারকে ঘুরিয়ে ফিরিয়ে এঁকেছিলাম অনেক। একদিন চলে গেল। মণিপুরি ভাষায় একটি নাটকও লিখেছিল আমাকে নিয়ে। অসমের মেয়ে নীলিমা, নীলিমা বড়ুয়া, নষ্ট হয়ে গেল ওর পোর্ট্রেট। আঁকতে আঁকতে কতবার যে রং লেগেছে শরীর থেকে শরীরে, সেসব কোথায় গেল? ভুল করেছি, তখন টাকার অভাবে ভালো রং কাজে লাগাতে পারিনি। মনে আছে এস্থার জয়ন্তী, জয়া আপ্পা স্বামীর কথা? মনে থাকবে না কেন? সে তো দক্ষিণী ছাত্রী জয়া, খুব ছিপছিপে ছিল। জয়া নামটা আমারই দেওয়া, সুজাতা করেছিলাম ওকে মডেল করে। ভুবনডাঙ্গার খাদু, দীর্ঘাঙ্গী খাদু ফিরে ফিরে এসেছে আমার ভাঙা ঘরে। সুন্দর ছিল ওর ফিগার। প্রায় দুপুরে আমার একলা ঘরে এসে দাঁড়িয়ে থাকতো দরজার চৌকাঠ ধরে। এক কাখে থাকতো ছেলে, সে দুধ খেত মায়ের বুকের। যেভাবে দাঁড়িয়ে থাকতো শরীরে নৃত্যের ভঙ্গি, অজস্র স্কেচ করেছি ওর। আর রাধি, ওই তো রইল শেষ পর্যন্ত আমার কাছে। ওর সঙ্গে মেশা নিয়ে অনেকের আপত্তি করেছিল, ডেকে পাঠিয়েছিলেন বিশ্বভারতীর কর্তারাও, তা ওকে ছাড়িনি, ও ছাড়েনি আমাকেও। আসলে রাধারানীর সঙ্গে আমার জড়ামড়ি সম্পর্ক। রিয়ালিটির সবটাই কপি করতে নেই। এত ভাঙা চড়া, এত সম্ভোগের পরেও এ কথা বলতেন স্বয়ং কিঙ্কর। 51 সালে চলে যাওয়া যাক। শিল্পী পূর্ণেন্দু পত্রী তখন কলকাতার আর্ট স্কুলের ছাত্র। শান্তিনিকেতনে পৌষ মেলায় গিয়ে তার আলাপ হলো 3 যুবকের সঙ্গে। একটু পরেই যা গড়াবে মিত্রতায়। তারা সাংবাদিক অমিতাভ চৌধুরী, অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও শুভময় ঘোষ। এদের মধ্যে অমিতাভ পূর্ণেন্দু স্কেচবুকে রেখার ভুবন দেখে তাকে নিয়ে গেলেন রামকিঙ্করের কাছে। কিঙ্কর মানে রামকিঙ্কর? শান্তিনিকেতনে বাগানে যার ওই সব দুর্ধর্ষ মূর্তি? সর্বনাশ, অত বড় শিল্পীর কাছে টেনে নিয়ে যাচ্ছ কেন? মানুষটাকে আগে দেখো, তারপর বুঝতে পারবে কেন নিয়ে যাচ্ছি। কেমন দেখলে পূর্ণেন্দু রামকিঙ্করের ভূমণ্ডল? ছাত্র শঙ্খ চৌধুরীর ছেড়ে দেওয়া রতনপল্লীর মাটির বাড়িতে তখন ওল ঢাল রামকিঙ্করের ঘরদুয়ার। পূর্ণেন্দু লিখছেন। কুড়ে ঘরের মতো একটা ঘর, ভিতরে একটা চৌকি, চৌকির ওপর অতি সাধারণ বিছানা, দেওয়ালে দেওয়ালে ঠেসান দিয়ে রাখা, দরজার সামনে অয়েল পেন্টিং, এদিকে সেদিকে ভাস্কর্যের টুকরো টাকরা, জনৈকা স্বাস্থ্যবতী যুবতীর মুখ। এইভাবে ঘুরতে ঘুরতে চোখটা গেল চৌকির নিচে। সেখানে মেঝের ওপর ঢাই হয়ে পড়ে রয়েছে 1000 খানেক কিংবা তারও বেশি চিঠিপত্র।
খাম, পোস্টকার্ড, পার্সেল, প্যাকেট সব মিলিয়ে মনে হলো অনেক চিঠির গায়ে প্রাপকের হাতের ছোঁয়াটুকুও পড়েনি এখনো। আর মানুষটা কালো পাথরের একটি জীবন্ত ভাস্কর্য, খালি পা, পরনে আধময়লা লুঙ্গি কিংবা খাটো ঝুলের পাজামা, যেরকম পাজামা পরে টোকা মাথায় নন্দলাল হেঁটে যান শালবিথির ছায়ায়। শক্ত চোয়াল, সামনে এগিয়ে আসা ঠোঁট, পেশি বহুল আটো সাটো শরীর, চোখ দুটো যেন বুঁদ হয়ে আছে কিসের নেশায়। যেরকম রোজ দেখা যায় সেরকম কোনো মানুষ নয় যেন। পূর্ণেন্দু করা স্কেচ দেখতে দেখতে একটিতে এসে থামল কিঙ্কর। সে স্কেচে পৌষমেলার মাঠ, মাঠে দাঁড়িয়ে মালকোচ্চা মারা এক শিশু সাঁওতাল, তার এক হাতে একটা বাঁশি নিয়ে বাজাচ্ছে, অন্য হাতে একটি বাঁশি গুজে রাখা দুই জঙ্গার ফাঁকে। কিঙ্কর সেটা দেখিয়ে বললেন, এটা বাদ দেওয়া উচিত ছিল, ঠিক হয়নি। পূর্ণেন্দু বললেন, ছেলেটার ওইখানে একটা বাঁশি ছিল। এবার কিঙ্কর তার স্বভাবসুলভ ভঙ্গিতে হাসতে লাগলেন, বললেন, সেটা তো বুঝতে পেরেছি তুমি মন থেকে আঁকুনি, কিন্তু রিয়ালিটির সবটাই কপি করতে নেই। সেদিন রামকিঙ্কর অমিতাভ পূর্ণেন্দুদের তার পাহাড়ি শহর শিলং সিরিজের ছবি দেখিয়েছিলেন। ওয়াশে আঁকা সেসব অরণ্যগন্ধি এলিমেন্টাল ছবি দেখে পূর্ণান্দু মনে হয়েছিল শিলং যেন নড়ছে চড়ছে দুলছে গাছ, হাঁটছে মেঘ, রং বদলাচ্ছে রোদ, গাছ শিকড় নামাচ্ছে মাটিতে, খসে পড়ছে কিছু, কেউ যেন ছড়িয়ে যাচ্ছে কারুর সঙ্গে আলিঙ্গনের মন্থনে। সবাই মারা গেছে, আমার দাদা, বোন, বাবা, মা, সবাই সবাই। মৃত্যু সম্পর্কে আমি সবসময় উদাসীন। একজন শিল্পী যতক্ষণ সৃষ্টির নেশায় মাতাল হয়ে থাকেন ততক্ষণ পর্যন্ত মৃত্যু কোনোভাবেই তাকে স্পর্শ করতে পারে না। নেশায় চুরমার হয়ে জীবন আর মৃত্যু দ্বৈরথ থেকে এভাবেই দেখতেন কিঙ্কর। 60-এর দশকের মাঝামাঝি কবি শক্তি চট্টোপাধ্যায় বন্ধু সমীর সেনগুপ্তকে নিয়ে এক বাসন্তিক বিকেলে হাজির হলেন শান্তিনিকেতনে। রিকশা থামল অনিবার্যভাবে বাংলা মদের দোকান আকর্ষণীতে। রিকশায় উঠল 2 বোতল বাংলা, গন্তব্য রতনপল্লী, রামকিঙ্করের ডেরা। কিঙ্করদা, ও কিঙ্করদা। শক্তির হেরে গলার হাঁক শুনে লুঙ্গি বাঁধতে বাঁধতে বাইরে এলেন রামকিঙ্কর, মুখে সেই চিরচেনা হাসি। আরে কবি এসেছিস, আয় আয় আয়, কিছু এনেছিস তো হাতে করে? এর পরের আসরে বর্ণনা দিতে সমীর লিখেছিলেন, শুয়োর পোড়া এলো, ফুরিয়ে গেল। একটি রিক্সাওয়ালাকে ধরে আরও 2টো বোতল আনানো হলো, সঙ্গে ছোলা ভাজা, সে দুটোও ফুরিয়ে গেল। আবারও 2টো আনানো হলো বেশি পয়সা দিয়ে। তখন রাত 10টা বেজে গেছে। তারপর আর আমার কিচ্ছু মনে নেই, শুধু মনে আছে অফুরন্ত বাংলা মদ, অফুরন্ত বিড়ি, অফুরন্ত কথা, স্খলিত গলায় অফুরন্ত রবীন্দ্রনাথের গান। ঢের রাতে ঘুম ভেঙেছিল সমীরের। অন্ধকার ঘরের ভিতর থেকে কোনো মতে চৌখাট পেরিয়ে দেখলেন রামকিঙ্কর একটা টুলের ওপর বসে রয়েছেন। ওপর থেকে একটা লণ্ঠন ঝুলছে। লুঙ্গিটা কোমর থেকে যে খুলে পড়ছে কিঙ্করের সে খেয়াল নেই, সম্পূর্ণ নগ্ন, আর তার সামনে একটা অসমাপ্ত মাটির ভাস্কর্য। স্তব্ধ হয়ে চেয়ে রয়েছেন কিঙ্কর। যখন কিছু দেখবে বাঘের মতো ঘাড় মুচড়ে ধরবে, পিছনে আর তাকাবে না। রবীন্দ্রনাথের এই কথা বারবার আওড়াতেন তিনি। এ ছিল যেন কিঙ্করের জপমালা। 75 সাল, ঋত্বিক ঘটক শান্তিনিকেতনে গিয়ে 16 মিমি রঙিন একটি তথ্যচিত্র করলেন কিঙ্করকে নিয়ে। অসুস্থ তবু গেলেন, প্রতি ফ্রেমে নিজের মতো করে ভেঙে চুরে দেখালেন ভাস্কর্যকে। গোড়ার দিক থেকে একটি ফ্রেমে ক্লোজ আপে দেখা গেল বুদ্ধের মুখ, ব্যাকড্রপে পাখোয়াজ। একটু পরেই ফ্রেমে ঢুকলো অদূরে ক্ষীণ কোটি, দীর্ঘাঙ্গী বনবালা সুজাতা। ইউক্যালিপটাসের ছায়া সুনিবর পথে মাথায় পায়েসের রেকাব নিয়ে সে যেন হেঁটে চলেছে। মাদল আর বাঁশির আবহে কোপাই নদীর ধারে আদিবাসী গ্রাম, অনম্র বুক, সুঠাম আর ভারী কোমরের সাঁওতাল মেয়ে। ফ্রেমের পর ফ্রেম জুড়ে ঋত্বিক যেন কিঙ্করের রোদ ছায়া মাখা আদুল ক্যানভাস এঁকে চলেছেন। একটি ফ্রেমে ধরা দিল 2 শিল্পী। জড়ানো গলায় ঋত্বিকের সংলাপ, কিঙ্করদা, আপনি যখন রবীন্দ্রনাথের পোর্ট্রেট করছিলেন তখন উনি আপনাকে কি বলেছিলেন শিল্প সম্পর্কে? রামকিঙ্কর স্মৃতিতাড়িত একচোট হাসি হাসলেন, তারপর বলে চললেন। উনি প্রথমে দেখে নিলেন কোথাও লোক আছে কিনা, কারণ অনেক সময় ওনার সঙ্গে অনেক লোক থাকতো, তো সেক্রেটারিরা থাকতো, সেই জন্য সব দেখে নিলেন। আমি ওধারে পোর্ট্রেট করছি ওর, উনি বসে বসে লিখছিলেন আর কি। তারপরই বললেন, দেখো, যখন কিছু দেখবে বাঘের মতো ঘাড় মুচড়ে ধরবে,
পিছনে আর তাকাবে না, এই হলো শেষ কথা। ছবি এগোয় কিন্তু শেষ হয় না, দৃশ্য ফুরিয়ে যায়। প্রায় পুরো ছবি শুটিং শেষ করে প্রাথমিক সম্পাদনার পর ব্যাকগ্রাউন্ড সাউন্ড ট্র্যাকের কাজ শুরুর মুখেই চির বিদায় নিলেন ঋত্বিক। অসমাপ্ত তথ্যচিত্রের স্ক্রিন জুড়ে একসময় নেমে আসে দুই শিল্পীর মুখোমুখি অন্ধকার। সেই অন্ধকারে শোনা যায় ঋত্বিক আর কিঙ্করের কথা। ঋত্বিক প্রশ্ন করেন, এই যে আপনার চাল ভেঙে পড়েছে, জল পড়ছে, কিভাবে সারাবার চেষ্টা করছেন আপনি? কিঙ্কর বলেন, পেনশনের টাকা যেটুকু পায় সেটুকুর থেকেই করছি আর কি। সেটা কি ছবি টাঙিয়ে করা হচ্ছে? কিঙ্কর হেসে ফেলেন, বলেন, সেও আছে। হাসতে হাসতে বলে চলেন, বড় বড় ক্যানভাস যেগুলো সেগুলো উল্টে দেওয়া আছে। অয়েল কালার কিনা, ওপরে কোনো ক্ষতি হবে না। বৃষ্টি পড়ে কিনা, তাই ওগুলো ঝুলিয়ে দিই। এক্সিবিশনের জন্য ক্যানভাসগুলোকে নিয়ে যেতে হলো, তখন আর কি ঝোলাবো। হাসতে হাসতে বলে চলেন, খড় কিনতে হতো, কিন্তু যেটুকু টাকা পায়। এখন আর কোনো কাজ নেই, বৃদ্ধ হয়ে গেছি। এখন তো আর আঁকতেও পারি না, চোখে দেখতেও পাই না কিছুই, পড়তেও পারি না। কেউ পড়ে দিলে শুনি, কেউ ধরলে হাঁটতে পারি। সমর্থ বয়সের অত্যাচার তার শোধ তুলে নিচ্ছে। মাঝে মাঝে অসহ্য মনে হয়, পাগল পাগল লাগে, কিন্তু কিচ্ছু করার নেই। একেবারে বাতিল হয়ে গেছি। চোখ চলছে না, হাত চলছে না, চোখ অন্ধকার। মনে মনে আঁকছি। রবীন্দ্রনাথের মতো রামকিঙ্করও চাননি শেষ সময় কলকাতা চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হোক। সর্বক্ষণে সঙ্গিনী মডেল তার স্ত্রী রাধারানী, যার সঙ্গে কিঙ্করের দীর্ঘ জীবনের সম্পর্ক। তিনিও জানিয়েছিলেন উনি যেতে চাননি। ওর ভাইপো দিবাকর সই করে দিল, জোর করে ওরা নিয়ে গেল। দিবাকর বাবু অবশ্য অন্য দাবি করেছিলেন, ওরা আমার সই চাইছেন, একটা লিখিত অনুমতি চাইছেন, কিন্তু আমার দেবার ইচ্ছা নাই। কিন্তু ডাক্তারবাবুদের কথায় শেষ পর্যন্ত তাকে সই দিতে হলো। একরকম জোর করে কিঙ্করকে কলকাতায় আনা হয়। শান্তিনিকেতন থেকে আসার দিন তাই জড়ানো গলায় স্বজনদের বলেছিলেন, যাচ্ছি শান্তিনিকেতন ছেড়ে, যাচ্ছি, কিন্তু আর ফিরবো না। রবীন্দ্রনাথও ফেরেনি। শিল্পী যাবার বেলার কথা সত্যি হলো। কলকাতাতেই চলে গেলেন রবি ঠাকুরের ভাস্বর। মৃত্যু দুদিন আগে তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সত্যজিৎ। ছাত্রের হাত ধরে কিঙ্কর বলেন, মানিক, একটা রিক্সা ডেকে এনে আমাকে বাড়ি পৌঁছে দাও। সে ফেরার হলো কই। একসময় চিতা নিভে গেল। ধোঁয়ায় ধোঁয়ায় ঢেকে যাচ্ছে চাঁদের শ্মশান। ধীরে ধীরে ঢেকে যাচ্ছে ওপারের খোয়ায় বন বনান্ত, কোপায় পেরিয়ে গগনতলে ছুটে থাকা দিগন্ত। একটু পরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো। মেঘের গুমট কেটে সুদূর নীলিমা দেখা দিল একফালি চাঁদ। শেষ হলো দাহ। কিঙ্করদা চলে গেলেন। স্মৃতির বাসরে গাইতে বসে কেবলই উদাস হয়ে পড়ে রয়েছে মোহর, মানে কণিকা বন্দ্যোপাধ্যায়। কি গান এমন দিনে কি শোনাবেন প্রিয় কিঙ্করদার স্মরণে। একটু আগেই নীলিমা গাইলেন সাহানা রাগে, হেরি অহরহ তোমারই বিরহ। ভাবতে ভাবতে মোহরের কানে ভেসে আসছিল কিঙ্করদার দরাজ গলায় গান, মোর স্বপ্নতরীর কেতুই নেই। মনে পড়ল কিঙ্করদার প্রিয় তার আরও একটি গানের কথা। আশ্রমের নাটকে কতবার যে বিশু পাগল সেজেছে কিঙ্কর, তার স্মরণ সন্ধ্যায় সেই গানই গাইলেন মোহর। ও চাঁদ চোখের জলে লাগলো জোয়ার, দুঃখের পাড়াবারে। সুর নামলো কোমল গান্ধার থেকে শুদ্ধ ঋষভে। আধার রাতে একলা এক পাগলের জন্য চোখের জলে তখন ভাসছে আদিগন্ত খোয়ায়। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।